আজকের ক্লাসটা আমরা শুরু করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। স্যার লাস্ট ক্লাসে কিছু কোশ্চেন ছিল। প্লিজ বলেন। স্যার স্টেপড ফিক্সড কস্টটা কি স্যার? জি, স্যার স্টেপ ফিক্সড কস্ট স্টেট মানে স্যার একটা মানে ফিক্সড কস্টের মধ্যে স্যার একটা মানে কতগুলা দেখছিলাম ভাগ দেখছিলাম আর কি। এর মধ্যে একটা ছিল স্যার স্টেপড ফিক্সড static fixed cost. It will be a static fixed cost. ওকে, এরপরে কি ভাগ দেখেছিলেন? Yes, sir. কমিটেড ফিক্সড কস্ট, ডিসক্রিশনারি ফিক্সড কস্ট, স্যার তারপরে নন লিনিয়ার ভেরিয়েবল কস্ট। ওকে, এটা আমরা নেক্সটে আমরা এই জিনিসটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টারের সাথে এই কস্টগুলো রিলেটেড না। ফার্দার আমরা যখন এরপরে কস্টে আরো ফার্দার ক্লাসিফিকেশনে যাব তখন আমরা এই কস্টগুলো নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে? ওকে স্যার। স্যার আর দুইটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ। স্যার কস্ট সেন্ট্রেস আর কস্ট অবজেক্টটা কি স্যার একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, কস্ট সেন্টার এবং কস্ট অবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নরমালি কস্টে আসলে আমরা কি করতে পারি, যে কোনো ওয়েতে কস্ট আমরা অ্যাসাইন করতে পারি। ঠিক আছে? জি স্যার। এখন কস্ট সেন্টার যদি আমাদেরকে বলা হয় তাহলে আমাকে আগে চিন্তা করতে হবে যে আমাদের আসলে আমরা আসলে কার রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছি। নরমালি রেসপন্সিবিলিটি সেন্টারকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো কস্ট সেন্টার, একটা হলো প্রফিট সেন্টার, আর একটা হলো ইনভেস্টমেন্ট সেন্টার। তার মানে কস্ট সেন্টার হলো যারা শুধু কস্ট নিয়ে ডিল করে। যেমন আপনি যদি একটা অর্গানাইজেশনে কস্ট সেন্টার বলেন, আপনার ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস টিমটা হলো কস্ট সেন্টার। কারণ এই জায়গায় শুধু কস্ট নিয়ে কস্ট ইনকার হয়, এখানে কোনো রেভিনিউ ইনকার হয় না। আপনি যদি এইচআর কে জিজ্ঞেস করেন, এইচআর কস্ট সেন্টার, এখানে কোনো রেভিনিউ জেনারেট হয় না। বাট আপনি যদি আপনার সেলস আর মার্কেটিং কে জিজ্ঞাসা করেন, সেটা কস্ট এন্ড রেভিনিউ দুইটাই জেনারেট করে, কারণ তাদের স্যালারি বা আদার সাপোর্টের জন্য কস্ট ইনকার হয়, প্লাস তারা সেলস করে রেভিনিউ জেনারেট করে। সো সেলস এবং মার্কেটিং হলো রেভিনিউ সেন্টার। সো কস্ট সেন্টার হলো যে সেন্টার গুলোতে কস্ট গুলো ইনকার হয়, অনলি কস্ট ইনকার হয়, এবং কস্ট ম্যানেজমেন্ট হলো অনলি তাদের রেসপন্সিবিলিটি, অন্য কোনো কিছু নিয়ে তাদের কোনো বদার নেই। এটাকে বলে কস্ট সেন্টার। আর কস্ট অবজেক্ট হলো আমরা কস্টটাকে যার উপর অ্যাসাইন করি। আমরা একটা অর্গানাইজেশনের উপর অ্যাসাইন করতে পারি, একটা পার্টিকুলার ডিভিশন বা ডিপার্টমেন্টের উপর কস্ট অ্যাসাইন করতে পারি, একটা প্রোডাক্ট লাইনের উপর কস্ট অ্যাসাইন করতে পারি, একটা পার্টিকুলার প্রোডাক্টের উপরও কস্ট অ্যাসাইন করতে পারি। ঠিক আছে? এই যে পার্টিকুলার কোনো কিছুর আমরা কস্ট অ্যাসাইন করেছি, এটাকে বলা হয় কস্ট অবজেক্ট। আমি কি ক্লিয়ারলি বুঝাতে পারলাম? জি স্যার। আর স্যার কস্ট কম্পোজিট ইউনিটটা কি স্যার? কস্ট কম্পোজিট হলো কোনো একটা কস্টে একটা যদি ইনকাম হয় যার মোর দেন ওয়ান কস্ট ইউনিট থাকে। যেমন আপনি যদি হসপিটালে এক রাত থাকেন তাহলে কি হয় দেখেন, আপনি তো আপনার প্রথমে এক রাত হসপিটাল থাকতে হবে, আপনার একটা বেড লাগবে, তাই না? ওয়ান স্যার। পেশেন্ট বেড লাগবে। তাহলে দেখেন, আপনি একজন পেশেন্ট, তারপর আবার কি লাগতে হবে, একটা বেড লাগবে, তাই না? মোর দেন ওয়ান কস্ট যে জায়গায় থাকে সেটাকে বলে কস্ট কম্পোজিট। ঠিক আছে? অথবা এটা সিম্পল ভাবে বুঝাতে পারি আমি, ধরেন আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রামের জন্য একটা ট্রাক ভাড়া করেন, আর ঢাকা থেকে কুমিল্লার জন্য সেম ট্রাকটা ভাড়া করেন, তাহলে আমাদের রেন্ট কি সেম হবে? না স্যার। কেন হবে না? আমি তো একটা ট্রাকই, ধরেন আমি 5 টনের একটা ট্রাকই ভাড়া করছি, কেন হবে না? কিন্তু স্যার দূরত্বটা এখানে ভ্যারি করবে না স্যার? এখন এই জায়গায় দেখেন, তাহলে দেখেন এই জায়গায় কস্ট কিন্তু একটা না, একটা হলো আমি 5 টনের একটা ট্রাক ভাড়া করছি, এটা হলো একটা এলিমেন্ট। দ্বিতীয় এলিমেন্ট হলো একটা ডিস্টেন্স, তার মানে মাইল। তার মানে ট্রাক পার মাইল, দুইটা জিনিসের উপর বেস করে হলো এটার কস্ট ইনকার হচ্ছে, তাই না? তাহলে কোনো একটা কস্ট ইউনিটের ভিতরে যদি মোর দেন ওয়ান কস্ট আইটেম থাকে, তাহলে ওই কস্ট গুলোকে কস্ট কম্পোজিট আইটেম বলা হয়। ঠিক আছে? ওকে স্যার। ওকে, ধন্যবাদ স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে হাইলো মেথড দিয়ে শুরু করেছিলাম, মানে শেষ করেছিলাম। সো আজকে আমরা একটা রিভিউ প্রবলেম করে দেন আমরা কতগুলো এক্সারসাইজ করব, তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। আমাদের এই রিভিউ প্রবলেমটা যদি আমরা দেখি, কি বলেছে এখানে, the administrator of Azela Hills Hospital would like to a cost formula linking the administrative cost involved in admitting patient to the number of patient admitted during a month. The admitting department's cost and the number of patients admitted during the immediately preceding 8 months are given in the following table. তার মানে আমার লাস্ট 8 মাসের
আমার নাম্বার অফ অ্যাক্টিভিটি এবং কস্ট এই সবগুলা জিনিস দেওয়া আছে। সো এটার উপর বেস করে আমাদের হাইলো মেথড ইউজ করতে হবে। হাইলো মেথড ইউজ করে আমাদের ফিক্সড এবং ভেরিয়েবল কম্পোনেন্ট গুলোকে আলাদা করতে হবে এবং এরপরে আমাকে একটা কস্ট ফর্মুলা ডেভেলপ করতে হবে। কস্ট ফর্মুলাটা বলা আছে y = a + bx। y হলো টোটাল কস্ট, a হলো ফিক্সড কস্ট, b হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর x হলো আমার অ্যাক্টিভিটি। সো এটার উপর বেস করে আমাকে কি করতে হবে, টোটাল কস্টটা ড্রাইভ করতে হবে। এখন আমরা যদি হাইলো মেথডে যাই তাহলে আমরা কি করতে পারি আমরা একটু দেখি, ঠিক আছে? এই প্রবলেমটাকে আমরা এখন সলভ করব। সো হাইলো মেথড আমরা আসলে কি ওয়েতে কাজ করে, হাই এন্ড লো, তার মানে হাই অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে এবং লো অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে। হাই অ্যাক্টিভিটি এবং লো অ্যাক্টিভিটির ডিফারেন্সকে, হাই অ্যাক্টিভিটির কস্ট এবং লো অ্যাক্টিভিটির কস্টে যে ডিফারেন্স আছে এই কস্টের ডিফারেন্সকে তার অ্যাক্টিভিটি লেভেলের ডিফারেন্স দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের হয়। তারপর আমরা কি করি, টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিলে আমার কি থাকবে, ফিক্সড কস্টটা থাকবে। সো এই ওয়েতে হাইলো মেথডে আমরা কি করি, কোনো একটা মিক্সড কস্টে আমরা কি করি, ভেরিয়েবল এবং ফিক্সড পোরশনে ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করি। মানে আমি যা বলেছি আপনারা কি বুঝেছেন? জি স্যার। ওকে, আমরা যদি এটা প্রবলেমটা সলভ করতে যাই তাহলে আমরা এখান থেকে শুরু করি। আমরা তাহলে আমরা কোন মেথডে প্রবলেমটা করছি, হাইলো মেথড স্যার। হাইলো মেথড ইউজ করি। জাস্ট 1 মিনিট, আমরা হাইলো মেথডটা ইউজ করছি, ঠিক আছে? সো আমার এখানে কি আছে, মান্থ, আমি জাস্ট আমার মান্থ জিনিসগুলো দেওয়া আছে। আমার মান্থ শুরু হয়েছে কোথা থেকে, মে থেকে। So, আমি একটু যে কাজটা করি, সো মে, জুন, আমার ডিসেম্বর পর্যন্ত আছে। সো আমি দিতে পারি আমার অ্যামাউন্ট কত আছে, 1800, সরি 1800, তারপর কত, 1900, 1700, 1600, 1600, 1500, 1300, 1100, 1500। ঠিক আছে, $14,700, তারপর কি আছে, 15,200, 13,700, 13,700, 14,000, 14,000, 14,300, 13,100 পরেরটা। 13,100, তারপর স্যার দেখতে হবে 12,800, 14,600, 2,600। তার মানে আমি আমার সবগুলো কম্পোনেন্ট পেয়ে গেলাম, তাই না? So, আমার যেহেতু ইউএসডি তে আছে আমি একটু ইউএসডি তে দিয়ে দিই। এখন আমাকে হাইলো মেথড ইউজ করে কি করতে হবে, আমাকে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট গুলো কি করতে হবে, আলাদা করতে হবে, তাই না? আলাদা করতে হবে। জি স্যার। একটু আমি করি, জাস্ট 1 মিনিট। ওকে, আমরা হাইলো মেথড ইউজ করব। তাহলে আমাদের হাইলো মেথডের মেইন কাজটা কি, প্রথম হলো হাই অ্যাক্টিভিটি লেভেল, আর একটা হলো লো অ্যাক্টিভিটি লেভেল। ঠিক আছে, যদি আমি এই জায়গায় আসি উপরে, So, আমার হাই অ্যাক্টিভিটি এই জায়গায় কোথা কত বলেন তো আমাকে, স্যার 1900, 1900, আর কস্ট হলো তার 15,200, আর আমার লো অ্যাক্টিভিটি কত, 1100 স্যার, 12,800। এই নিয়ে কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? না স্যার। তাহলে আমার চেঞ্জ ইন অ্যাক্টিভিটিতে কি হবে,
চেঞ্জ ইন অ্যাক্টিভিটি না বলে চেঞ্জ আমরা বলি। আমার কি হচ্ছে 800 আর 2400। চেঞ্জ যদি আমরা বলি তাহলে আমার এই জায়গায় চেঞ্জ হচ্ছে অ্যাক্টিভিটিতে আমার চেঞ্জ হচ্ছে কত স্যার 800 800 800 আর তাহলে আর আমার এখানে কস্টে চেঞ্জ হচ্ছে 2400 কত 2400 2400 চেঞ্জ হচ্ছে। তাহলে আমার পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত হবে 3 2400 বাই 300। কারো কোনো এই পর্যন্ত কনফিউশন আছে? জি না স্যার। তাহলে এটা হলো আমার পার ইউনিট ভেরিয়েবল কস্ট। তাহলে আমার ফিক্সড কস্ট কি হবে? আমি যদি ফিক্সড কস্ট বের করতে যাই, আমি যদি হাই অ্যাক্টিভিটিটা চিন্তা করি 15200 মাইনাস আমার অ্যাক্টিভিটি লেভেল কত 1900 ইনটু আমার ভেরিয়েবল কস্ট কত 3 স্যার 3 তাহলে আমার ফিক্সড কস্ট কত আসছে 9500। আমি যদি এটা না করে লো অ্যাক্টিভিটি চিন্তা করতাম তাহলে আমার কি অবস্থা হতো দেখি আমরা একটু 12800 মাইনাস 11 ষোলো আমার অ্যাক্টিভিটি এটা 3 হলো ভেরিয়েবল কস্ট তাও আমার কি আসতো 9500। 9500 আসতো। সো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করলে হবে। তাহলে আমি ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট কি করলাম বের করে ফেললাম। সো হাইলো মেথডে আমরা লিখতে পারি যে পার ইউনিট ভেরিয়েবল কস্ট হলো $3 আর ফিক্সড কস্ট হলো 9500। এবার যদি আমরা কস্ট ফর্মুলাটা বের করি, কস্ট ফর্মুলাকে আমরা কি দিয়ে ডিনোট করেছি ওয়াই টোটাল কস্ট। তাহলে আমার টোটাল কস্ট সমান কত হবে বলেন তো? ফিক্সড কস্ট কত 9500 জি স্যার। প্লাস আমার অ্যাক্টিভিটি লেভেল বি, সো অ্যাক্টিভিটি লেভেল হলো বি হলো ভেরিয়েবল কস্ট ইনটু অ্যাক্টিভিটি লেভেল কত এক্স। X ঠিক আছে, কারণ এক্সটার উপর বেস করে আমি কি করতে পারি এটা ডেভেলপ করতে পারি। তাহলে আপনি যদি জি এই স্যার। জায়গায় অ্যাক্টিভিটি যদি চেঞ্জ হয়, ধরেন আপনার যদি কোনো একটা অ্যাক্টিভিটি দেওয়া থাকে তাহলে আপনার কি হবে C25 ধরলাম আমি কতর জন্য করব, আমি ধরে নিলাম আমি করছি হলো 20000 ইউনিট 2000 ইউনিটের জন্য, তাহলে আমার কি হবে 15500 টাকা আমার টোটাল কস্ট হবে। সো কস্ট ফর্মুলা দিয়ে আমি কি করতে পারি, আমার অ্যাক্টিভিটি যদি চেঞ্জ হয় তাহলে জাস্ট কস্ট ফর্মুলাতে সেই জিনিসটা অ্যাপ্লাই করে আমি কি করতে পারি আমার টোটাল কস্টটা বের করতে পারি। আমার এই একটা যে কোনো question ছিল। বলেছে, হ্যাঁ প্লিজ। স্যার এই যে এখানে অ্যাক্টিভিটি কোনটা ধরে করলাম আমরা এখানে? এক্স হলো অ্যাক্টিভিটি, স্যার এক্স তো অ্যাক্টিভিটি বুঝলাম, কিন্তু অ্যাক্টিভিটিটা কি এখানে 800 হবে? 800 মানে না না এটা অ্যাক্টিভিটি চেঞ্জ 800, স্যার তা হাই এবং লো এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা 1900 থেকে 1100 গেলে 800। জি স্যার, কিন্তু এখানে যখন চেঞ্জ অ্যাক্টিভিটিটা লিখবো তখন অ্যাক্টিভিটিটা কত লিখবো? এটা না না এই অ্যাক্টিভিটিটা কত হবে এক্স, জি স্যার। এক্স কত হবে এটা জি, স্যার। ডিপেন্ড করবে। যদি কোশ্চেনে দেয়া হয় আপনাকে 3000 অ্যাক্টিভিটির জন্য আপনার টোটাল কস্ট কত হবে, তাহলে আপনি এক্স এর জায়গায় 3000 বসাবেন। যদি ঠিক আছে। আপনাকে বলা হয় 200 অ্যাক্টিভিটির জন্য কত হবে তাহলে আপনি 200 বসাবেন। ঠিক আছে। এটা হলো কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে? আর এইটা দেওয়া তো- না থাকলে আপনি এক্স কে ডিনোট করবেন অ্যাক্টিভিটি হিসেবে, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে স্যার। আমার কি অ্যান্সার বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আপনাকে যদি বলা হয় 5000 পেশেন্ট এডমিটেড এর জন্য আমার টোটাল কস্ট কত হবে, তাহলে আমি কি করব শুধু স্যার এক্স এর জায়গায় 5000 বসাই দিব স্যার। 5000 বসে দিব, তাহলে আমার টোটাল কস্টটা বের হয়ে যাবে, জি, স্যার। ঠিক আছে? জি স্যার। তার মানে এখানে হবে তো যে 9000 প্লাস 3x, এই তো 9500 9000 প্লাস প্লাস 3 ইনটু আমার যদি 5000 অ্যাক্টিভিটি হয় তাহলে 5000, আমার যদি 3000 অ্যাক্টিভিটি হয় 3000। তাহলে আমি আবারও বলছি, তাহলে আমার এটা কি হবে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনটু অ্যাক্টিভিটি লেভেল, ঠিক আছে? এখন কি বোঝা গেছে? স্যার আমাদের কি কোশ্চেনটা এইভাবে করবে যে স্যার এত অ্যাক্টিভিটি লেভেলের জন্য আমার টোটাল কস্ট কত? হ্যাঁ, অ্যাক্টিভিটি লেভেলটা দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। যদি না দেওয়া থাকে তাহলে আপনারা এক্স দিয়ে ডিনোট করে দিবেন, আর যদি দেওয়া থাকে তাহলে তো আপনি অ্যাক্টিভিটি লেভেল জানেনই, তখন টোটাল কস্ট আপনি বের করে ফেলতে পারবেন, জি স্যার। ঠিক আছে? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে এই হাইলো মেথডে? জি না স্যার। জি প্লিজ, কারো কোশ্চেন দেখলে। স্যার যদি স্যার বলেন ফিক্সড যে কস্ট একটু আবার বলুন। এই ফিক্সড কস্টটা কিভাবে বের করেছি, তাই তো? ফিক্সড কস্ট বের করেছি আমরা হলো, দেখেন টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট ইনটু অ্যাক্টিভিটি লেভেল। অ্যাক্টিভিটি লেভেল। তাহলে আমি যদি
হাই অ্যাক্টিভিটি লেভেল থেকে ফিক্সড কস্টটা বের করতে যাই, তাহলে হাই অ্যাক্টিভিটিতে আমার টোটাল কস্ট কত? 15,200। তাহলে মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত? 3। আর হাই অ্যাক্টিভিটি লেভেল কত? 1900। তাহলে আমার কস্ট বেড়ে গেছে। ঠিক আছে, আমি যদি লো অ্যাক্টিভিটি লেভেল থেকে ফিক্সড কস্ট বের করতে যাই, টোটাল কস্ট 12,800 মাইনাস পার ইউনিট ভেরিয়েবল কস্ট 3 ইনটু লো অ্যাক্টিভিটি লেভেল হলো 1100, হলো 9,500। এখন কোশ্চেনটা হলো যে আমরা শুধু হাই এবং লো অ্যাক্টিভিটি থেকে কেন বের করবো, অন্যগুলো থেকে বের করবো না কেন? কারণ আমার এই মেথডটাই বলে দিয়েছে এটা হলো হাই লো মেথড, অর্থাৎ হাই এবং লো অ্যাক্টিভিটি দিয়ে আপনাকে এই জিনিসটা বের করতে হবে। অন্য কোনো মান্থের অ্যাক্টিভিটি দিয়ে আপনি এটা বের করলে রেজাল্ট অ্যাকচুয়াল এক্সাক্ট রেজাল্ট আসবে না। সো আর এই মেথডোলজিতে আমরা আসলে এক্সাক্ট রেজাল্ট পাই না, আমরা বেস্ট এস্টিমেটটা পাই। কারণ কি অ্যাকচুয়াল ভেরিয়েবল কস্ট কত এটা বের করা খুবই ডিফিকাল্ট, কারণ পার মান্থই ভেরিয়েবল কস্ট চেঞ্জ হয়, পার মান্থে আপনার নতুন 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 কোনো ফ্যাক্টর হয়, কারণ পার মান্থই র মেটেরিয়ালের প্রাইস চেঞ্জ হতে পারে। সো ভেরিয়েবল কস্ট যে ফিক্স থাকবে পার মান্থ, এটা ভেরি ডিফিকাল্ট অ্যাসেস করাটা, মানে বাস্তব রিয়েলিটির কথা বলছি। সো আমাদের হাইলো মেথডটা আমার কি করে, আমার বেস্ট এস্টিমেটে একটা ভেরিয়েবল কস্ট প্রোভাইড করে। ঠিক আছে স্যার স্যার একটা কোশ্চেন ছিল, প্লিজ। এখানে আমাদের যে ডাটাটা আছে, জি। এই ডাটাটার অন্য কোনো আমরা হাই লো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি স্যার একই ধরনের রেজাল্ট আসবে নাকি? অলওয়েজ একই ধরনের রেজাল্ট আসবে। কিন্তু স্যার আমরা একটা অঙ্ক করার সময় দেখেছি যে অন্য ডাটাগুলো এরকম আসে না। অন্য ডাটা মানে? যেমন এখানে যদি আমি 19 আর 1100 বাদ দিয়ে যদি না না, আমি আবার বলছি মেথডটা কি মেথড। হাই লো, হাই লো মেথড মানে হাই এবং লো অ্যাক্টিভিটি দিয়ে কভার করতে হবে, অন্য কোনো অ্যাক্টিভিটি দিয়ে কভার করলে আপনার ভেরিয়েবল কস্ট সেম আসবে না। তাহলে তো এই মেথডের নাম ডাটা সিকোয়েন্সে যতগুলো ডাটা থাকবে তার ভিতরে যেটা হাই এবং যেটা লো সেটা ধরেই কাজ করতে হবে, অন্য কোনোটা। অন্য কোনোটা নিলে হবে না, ওকে, কারণ ডিফারেন্ট মেথডোলজি, আপনি ইঞ্জিনিয়ারিং মেথডোলজি আছে, লিস্ট কস্ট মেথড আছে, রিগ্রেশন অ্যানালাইসিস আছে, ডিফারেন্ট মেথডোলজি যখন ইউজ করবেন তখন আপনার ভেরিয়েবল কস্টটা পার ইউনিট ডিফারেন্ট আসবে, এক আসবে না, বাট কাছাকাছি আসবে প্রত্যেকটা মেথডোলজিতে। ঠিক আছে, সবসময় রাখবেন হাই লো মেথডে অনলি হাই অ্যাক্টিভিটি এবং লো অ্যাক্টিভিটি দিয়ে আমরা কি করি, ভেরিয়েবল কস্টটা বের করি। ঠিক আছে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ প্লিজ। স্যার যদি এরকম কোনো ভ্যালু দাঁড়ায় যে আমার অ্যাক্টিভিটি লেভেল মানে অ্যাক্টিভিটি লেভেলের এগেইনস্টে যে কস্টটা কম, অ্যাক্টিভিটির জন্য যদি কস্ট বেশি থাকে, বেশি অ্যাক্টিভিটির জন্য কস্ট কম থাকে, সেক্ষেত্রে কি হতে এটা কি পারে? কখনো দেখেছেন হয়? এটা কি ফিজিবল কোনো হইতে পারে? ফ্যাক্টরের ক্ষেত্রে হতে পারে কোনো কোনো সময়, না, এখন কখনোই হবে না, কখনোই হবে না এটা, যদি আপনার কোনো আনপ্রেসিডেন্ট বা ন্যাচারাল ডিজাস্টার না হয়, এটা কখনোই হবে না। কারণ ধরেন আপনি এক মাসে 5,000 অ্যাক্টিভিটি আছে, আপনার 20,000 টাকা কষ্ট হলো, আরেক মাসে মাত্র 100 অ্যাক্টিভিটি করছেন, আপনার 25,000 টাকা কষ্ট আসবে, এটা কি হয়? সেরকম না হয়ে হয়তো 5,100 অ্যাক্টিভিটির না, এগেইনস্টে হবে না, একটু কারণ ডিফারেন্ট হতে একটা ফ্যাক্টরিতে প্রোডাকশন হয় তাই না, এই প্রোডাকশনে যখন আপনি যাচ্ছেন, এই প্রোডাকশনে কিন্তু সবগুলো কস্টই, ফ্যাক্টরির যত কস্ট আছে সবগুলো প্রোডাক্টের সাথে ইনকার হয় তাই না? তাহলে হ্যাঁ। হঠাৎ করে আপনি কম প্রোডাকশন করছেন, বেশি কষ্ট হয়ে যাবে, এটা তো অ্যাবনরমাল সিনারিও, নরমাল সিনারিতে তো সম্ভব না তাই না? সম্ভব? না, নরমাল সিনারিওতে সম্ভব না, যদি এরকম অ্যাবনরমাল সিনারি হলে অ্যাবনরমাল ভাবে এটা ডিল করতে হয়। ঠিক আছে, তখন আমরা নরমালি এই হাইলো মেথড আমরা আসলে ইউজ করব না, তখন ডিফারেন্ট মেথডোলজি ইউজ করে আমার যে এক্সট্রিম কস্ট আছে সেটা ডিডাক্ট করে দেন আমরা হাইলো মেথডটা ইউজ করব। ঠিক আছে, ওকে। কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? না স্যার। আচ্ছা, আমার এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা নিয়ে আমরা একটু কথা বলি। সবাই কি দেখতে পাচ্ছেন না ঝাপসা আসতেছে? স্যার দেখতে পাচ্ছি স্যার। এখন মনে হয় ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, আমার এই প্রবলেমটা কি বলছে একটু দেখেন। মার্টিনেস কোম্পানিজ রিলেভেন্ট রেঞ্জ অফ প্রোডাকশন ইজ 7,500 units to 12,500 units. When it produces and sells 10,000 units, its unit costs are as follows. Direct material দেওয়া আছে, direct labor দেওয়া আছে, variable manufacturing overhead দেওয়া আছে, fixed manufacturing overhead দেওয়া আছে, fixed selling expense দেওয়া আছে, fixed administrative expense দেওয়া আছে, sales commission দেওয়া আছে, variable administrative expense দেওয়া আছে। এখন বলছে for financial accounting purpose what is the total amount of product cost incurred to make 10,000 unit?
তাহলে আমার টোটাল কস্ট কত হবে সেটা আমাকে বের করতে হবে। ফর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পারপাস হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ পিরিয়ড কস্ট ইনকার্ড টু সেল 10,000 ইউনিট, স্যার এখানে সেটা তো টোটাল তো মানে পিরিয়ড কস্ট যেটা আছে আমরা ওই ডিসকাশনটা এখানে ইনক্লুডেড পিরিয়ড কস্ট ডেফিনেটলি তাই তো হ্যাঁ। বলছে। প্রোডাক্ট কস্ট এন্ড পিরিয়ড কস্ট এই ডিসকাশনটা এখানে ইম্পর্টেন্ট জি না স্যার? জি জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি আবারও বলছি কতগুলো কস্ট আইটেম দেওয়া আছে যেগুলো ভেরিয়েবল এক্সপেন্স এবং ফিক্সড এক্সপেন্স। সো ওখান থেকে আমাকে কি করতে হবে, আমাকে পিরিয়ড কস্ট বের করতে হবে টোটাল অ্যামাউন্ট এবং প্রোডাক্ট কস্টটা বের করতে হবে। 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ইফ 8000 ইউনিটস আর সোল্ড হোয়াট ইজ দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট সোল্ড। 4 নম্বরে বলছে ইফ 12500 ইউনিটস আর সোল্ড হোয়াট ইজ দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট সোল্ড। 5 নম্বরে বলছে ইফ 8000 ইউনিটস সোল্ড হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ভেরিয়েবল কস্ট রিলেটেড টু দ্য ইউনিট সোল্ড। 6 বলছে if 12,500 units are sold what is the total amount of variable cost related to the unit sold। তার মানে মোটামুটি সবগুলাই একই ধরনের কথা বলছে, কোথাও ভেরিয়েবল কস্ট কোথাও ফিক্সড কস্ট এগুলো নিয়ে কথা বলছে। এখন আপনারা আমাকে বলেন আগে যে আমরা যদি এই প্রবলেমে যাই পার ইউনিট প্রোডাক্ট কস্ট কত হবে। আচ্ছা আমরা একটু লিখে নিই তার মনে হয় বেটার হবে তাই না, এক্সেল লিখে নিব। জি স্যার। লিখে করলে সুবিধা হবে স্যার। ওকে আমরা যদি কস্ট আইটেম গুলো লিখি আর অ্যামাউন্ট নিই, আমরা একটু দেখি। আমার কস্ট আইটেম কি কি আছে, ডাইরেক্ট মেটেরিয়াল, direct labor, variable manufacturing overhead, fixed manufacturing overhead, fixed selling expense, fixed administrative expense, sales commission, আর হলো ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে আমরা কস্ট আইটেম গুলো আমরা জানি। এখানে আমরা যদি যাই কি বলছে অ্যামাউন্ট পার ইউনিট, আমার অ্যামাউন্ট পার ইউনিট কত দেওয়া আছে 6 3.50 তারপর কত আছে 1.54 3 to 1.5 3 to 1.5 ঠিক আছে। সো এখান থেকে যদি আমার প্রোডাকশন কস্ট বের করতে বলা হয়, প্রোডাক্ট কস্ট यस প্রোডাক্ট কস্ট যদি বের করতে यस বলেন স্যার ডিরেক্ট ম্যাটেরিয়ালস একটু আমরা বলছি, আমরা এক নম্বর রিকোয়ারমেন্টে যাই। সো 10,000 ইউনিটস প্রোডাক্ট কস্ট তাই না, প্রোডাক্ট কস্ট কিসের জন্য 10,000 ইউনিটের জন্য, 10,000 ইউনিটের জন্য। এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে আগে যে এই কোন কোন কস্টগুলো আমার প্রোডাক্ট কস্টে ইনক্লুড হবে, কোনটা কোনটা হবে বলেন তো। লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তার মানে এই কস্টগুলো আমার প্রোডাক্ট কস্টে আসবে তাই তো, আর কোনো কস্ট আসবে না তাই না। তাহলে আমি পার ইউনিট কস্ট আমি এই জায়গায় লিখতে পারি। তাহলে আমার টোটাল কস্টটা কত হবে 15 আমার কত ইউনিটের জন্য 10,000 15 into 10,000। ঠিক আছে, তাহলে আমার টোটাল কত আসছে, এটা কি ঠিক আছে। Yes sir, yes sir। তাহলে আমার 10,000 ইউনিটের জন্য আমার প্রোডাক্ট কস্ট কত হচ্ছে। আচ্ছা এক মিনিট আপনি একটু আমাকে সময় দেন, জাস্ট 1 মিনিট।
সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? সবাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা প্রোডাক্ট কস্ট যদি 10,000 ইউনিটের জন্য বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাদের প্রোডাক্ট কস্টের যে যে এলিমেন্ট গুলো আছে বা আইটেম গুলো আছে সেগুলো নিতে হবে, নিয়ে এসে আমাকে কি করতে হবে? টোটাল কস্টটা বের করতে হবে। ঠিক আছে, টোটাল কস্ট আমরা কি করেছি? আমরা পার ইউনিট যে ভেরিয়েবল কস্ট গুলো আছে সেটার সাথে আমরা 10,000 দিয়ে মাল্টিপ্লাই করেছি। অথবা আমরা যে কাজটা করতে পারতাম, পার ইউনিট ভেরিয়েবল কস্ট আমার কত? 15 টাকা। আমি এই জায়গায় টোটাল কস্ট বের করার দরকার নেই, সো আমি এখান থেকে 15 টাকা বের করতে পারতাম যে টোটাল পার ইউনিট ভেরিয়েবল কস্ট লিখতাম পার ইউনিট প্রোডাক্ট কস্ট। টোটাল প্রোডাক্ট কস্ট কত হবে? টোটাল প্রোডাক্ট কস্ট যদি আমরা নিই তাহলে এত ইনটু 10,000। কারো কোনো কনফিউশন আছে? স্যার হ্যাঁ প্লিজ। আছে কনফিউশন কারো? আমরা যদি এটা ফর্মুলাটা এই জায়গায় লিখে আপনারা ফর্মুলাটা দেখতে পাবেন, সো বেটার ফর্মুলাটা একটু দেখেন কি করেছি। ঠিক আছে, দেখেন ফর্মুলাটা আমরা কি বলছি? B52, তার মানে আমার পার ইউনিট প্রোডাক্ট কস্ট ইনটু আমার 10,000 যে ইউনিট আছে যেটা যে জন্য আমি প্রোডাক্ট কস্ট বের করছি সেটা। সুতরাং টোটাল প্রোডাক্ট কস্ট কত? আমার $1,50,000। ঠিক আছে, আমার স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ প্লিজ। আচ্ছা স্যার, এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা আপনি ক্যালকুলেশন করছেন আর কি প্রোডাক্ট কস্টে, ওটা তো স্যার অ্যাবজর্পশন কস্টিং এর সময় আমরা ক্যালকুলেশন করি, কিন্তু ভেরিয়েবল কস্টিং এর সময় তো আমি এটা কি ক্যালকুলেশন আপনাকে হয় না ভেরিয়েবল কস্ট আর প্রোডাক্ট অ্যাবজর্পশন কস্টে। কস্ট কিছু বলছি? না স্যার বলেন নাই, কিন্তু এমনিতে তো আমরা এটা স্যার অ্যাবজর্পশন কস্টিং এর সময় তো ক্যালকুলেশন করি, ভেরিয়েবল কস্টিং এর আবার আমরা সময়। আমরা আবারও বলছি, এখন পর্যন্ত আপনারা অ্যাবজর্পশন কস্টিং ভেরিয়েবল কস্ট সম্পর্কে জানেন না, কারণ আমরা এখন পর্যন্ত ক্লাসই নিইনি অ্যাবজর্পশন কস্টিং এর। ঠিক আছে, আমরা যখন অ্যাবজর্পশন কস্টিং করাবো বা ভেরিয়েবল কস্টিং করাবো তখন আমরা কোন কস্টটা কোনটাতে নিব সেটা নিয়ে ডিসকাশন করব। আমরা এখন পর্যন্ত সেই জায়গায় যাইনি, আমরা এখন শুধু প্রোডাক্ট কস্ট বের করছি। ঠিক আছে, আমরা যখন বলবো যে অ্যাবজর্পশন কস্টিং এর প্রোডাক্ট কস্ট কত হবে, ভেরিয়েবল কস্টিং এর প্রোডাক্ট কস্ট কত হবে, তখন আমরা সেই মেথডোলজি ইউজ করে প্রোডাক্ট কস্ট বের করব। এখন পর্যন্ত আমরা জানি না এই পর্যন্ত। ঠিক আছে, আমরা এখনো এলিমেন্টারি লেভেলে আছি, এখনো আমরা আরো 4 থেকে 5টা ক্লাস পরে ওই জায়গায় যাব, তখন আমরা সেটা নিয়ে ডিসকাশন করব। আপনার কোশ্চেন অ্যান্সার কি আমি দিতে পারলাম? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা যদি যাই, আচ্ছা আমরা যে এই প্রবলেমটা করছি, প্রবলেমটা কি ঠিক আছে একটু বলেন তো সবাই? মানে অ্যানসারটা যে দিয়েছি, সলিউশনটা করছি, সলিউশনটা কি ঠিক আছে? ইয়েস স্যার। না, সলিউশনটা ঠিক নেই। কেন ঠিক নেই একটু আমি বলি, আপনি প্রবলেমটা আরেকটু ভালোভাবে দেখেন। মার্টিনস কোম্পানি রিলেভেন্ট রেঞ্জ অফ প্রোডাকশন ইজ 7,500 ইউনিটস টু 12,000 ইউনিট। না ঠিক আছে, when it produces and sells 10,000 ইউনিট, তার মানে সে 10,000 ইউনিট প্রডিউস করে এবং 10,000 ইউনিট সেল করে, তাহলে ঠিক আছে। ধরুন এই জায়গায় যদি আমার 15,000 ইউনিট দেওয়া থাকতো তাহলে কি হতো? ধরলাম এই জায়গায় আমাকে বলা আসছে তখন রেলেভেন্ট রেঞ্জটা হতো না স্যার। এখন ফিক্সড কস্ট 10,000 এর জন্য নিতে হবে। এক্স্যাক্টলি, সরি মানে রং ইয়াতে ওকে।
আমরা বললাম যে ধরেন এই জায়গায় রেঞ্জ দেওয়া আছে 7,500 থেকে 20,000 পর্যন্ত ইউনিট, ঠিক আছে, জি স্যার। অ্যাজাম্পশন করে নিলাম। আর when it produces and sells 15,000 ইউনিট, বাকি সব ঠিক আছে, তখন আমাদের কি হইতো, অ্যানসারটা কি হইতো? ফিক্সড কস্ট 10,000 ইউনিটস এর জন্য নিতে হবে। তখন ফিক্সড কস্টে আমরা যেহেতু বলছে when it produces and sells 15,000 ইউনিট, তখন ফিক্সড কস্টটাকে আমার 15,000 ইউনিট নিয়ে নিতে হইতো, আর বাকিগুলো 10,000 ইউনিটের উপর বেস করা হইতো। ভেরিয়েবল কস্ট সবসময় হবে আমার কোন অ্যাক্টিভিটি লেভেল কারেন্টলি হচ্ছে সেটার উপর, আর ফিক্সড কস্ট সবসময় হবে কোন অ্যাক্টিভিটি দিয়ে প্ল্যান করা হয়েছিল, ঠিক আছে। যেহেতু আমার এই জায়গায় আমাকে এখানে বলা হচ্ছে যে 10,000 ইউনিট সে প্রোডাকশন এবং সেল করে, এই জন্য আমি ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টটা এখানে নিয়ে আসছি এবং আমি 10,000 দিয়ে মাল্টিপ্লাই করেছি। যদি এখানে কিছু বলা থাকতো যে কস্ট পার ইউনিট, সরি, cost per unit calculated based on 15,000 units produced and sell, ঠিক আছে। এই ইনফরমেশন যদি দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম তো বলেন তো? স্যার ডিরেক্ট ম্যাটেরিয়াল যেটা ছিল স্যার 10,000 দিয়ে গুণ করতাম, তারপরে লেবারটাও সেম, তখন আমরা যে ফিক্সড কাজটা কস্টটা করতাম, শুধু 15,000 ফিক্সড কস্টটা স্যার চেঞ্জ করতাম। তখন আমরা যে কাজটা করতাম একটু বলি, তাহলে আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমার কত হতো, টোটাল ভেরিয়েবল কস্ট আমার কত আসছিল, এত ইনটু 10,000, আর ফিক্সড কস্ট আমার কত আসতো 4,000 ইনটু 15,000, তাহলে টোটাল কস্ট আসতো এটা। ঠিক আছে, এটা কি সবাই বুঝছেন? জি আমি একটু একটু বলেন স্যার, ফর্মুলাটা দিচ্ছি। ক্লিয়ার হয়নি এখন। দেখেন কি করেছি আমি আসলে, আমরা যেটা বলেছি যে আমার যদি ইনিশিয়ালি প্ল্যান করতে যে 15,000 ইউনিট প্রডিউস এবং সেল করবে, তাহলে আমার ফিক্সড কস্টটা কিন্তু 15,000 দিয়ে টোটাল ফিক্সড কস্টটাকে ভাগ করে পার ইউনিট ফিক্সড কস্টটাকে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। সো আমি যখন ফিক্সড কস্ট টোটালটা ক্যালকুলেশন করব তখন বেসড অন 15,000 উপরে বেস করে করব, বাট ভেরিয়েবল কস্ট যদি পার ইউনিট যেহেতু ফিক্স থাকে, সো 15,000 করুক 10,000 করুক আমাদের কোনো সমস্যা না। সো পার ইউনিটকে আমি যতটুকু প্রডিউস করব তত দিয়ে মাল্টিপ্লাই করলেই আমার হবে। দ্যাটস ওয়াই ভেরিয়েবল কস্টকে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করেছি, আমরা 10,000 দিয়ে করেছি। বাট ফিক্সড কস্ট যখন আসছে তখন আমরা যেহেতু ইনিশিয়ালি আমরা এজিউম করছিলাম 15,000 প্রডিউস এবং সেল করব, এই জন্য এটাকে 15,000 দিয়ে যখন মাল্টিপ্লাই করব তখন টোটাল রেজাল্ট আমাকে প্রোভাইড করবে। সো টোটাল কস্ট তখন চেঞ্জ হবে। সো এই জন্য বলছি যে আমরা যখন প্রবলেমগুলো সলভ করব তখন আমাকে ইনফরমেশন যেটা দেখতে হবে যে ইনিশিয়ালি যখন পার ইউনিট কস্ট বের করছে তখন কতটুকু ইউনিট প্রোডাকশন এবং সেল করবে বলে অ্যাজাম্পশন করেছিল সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। যদি ইনিশিয়ালি যা এজিউম করেছিলাম সেটাই আমি কারেন্টলি প্রডিউস এবং সেল করে থাকি তাহলে কোনো সমস্যা না। যদি ডিফার হয়ে থাকে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই ওয়েতে চিন্তা করতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, যেহেতু আমি এই জায়গায় ইনিশিয়ালি যেটা ছিল সেটা আমি 10,000 ইউনিট বলছি, তো আমি 10,000 ইউনিট বেস করে আমি কাজটা করেছি, তাহলে টোটাল কস্ট আমার এটা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড নাম্বার প্রবলেমটাতে আমরা যদি যাই, ফর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পারপাস হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ পিরিয়ড কস্ট ইনকার টু সেল 10,000 ইউনিটস, তাহলে কত হবে বলুন তো? পিরিয়ড কস্ট কত হবে একটু বলেন তো, কোনটা নিয়ে কাজ করব পিরিয়ড কস্টের ক্ষেত্রে? সেলিং কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। সেলিং কস্ট, এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলস কমিশন, তারপর আচ্ছা এক মিনিট দাঁড়ান, আমরা কি এই জায়গায় কোনো ভুল করেছিলাম? ভুল করেছিলাম, একটু দাঁড়ান, আমরা এই জায়গায় একটু ভুল করেছিলাম। এই যে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ, না এটা আসবে না। সো আমাকে যে কাজটা করতে হবে, ঠিক আছে, তাহলে এই চারটা হলো আমার পিরিয়ড কস্টের, তাই না? জি স্যার। এই চারটাকে আমরা ভাগ করতে পারি, একটা হলো সেলিং আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, বাট এই পর্যায়ে আমাদের আসলে ভাগের দরকার নেই, আমরা নরমালি এতে করে দিব। তাহলে টোটাল কত হবে 6 এটা ইনটু 10,000,
তাহলে এটা হবে আমার টোটাল পিরিয়ড কস্ট। চলো পার ইউনিট পিরিয়ড কস্ট, আর এটা হবে আমার total period cost. টোটাল পিরিয়ড কস্ট। ঠিক আছে, আর কোনো কনফিউশন আছে এই জায়গায়? No, sir. 3 নাম্বার রিকোয়ারমেন্টটাতে যদি যাই, if 8000 units are sold, what is the variable cost per unit sold? তাহলে আমি যাচ্ছি, কি বলছে 3 নাম্বার রিকোয়ারমেন্টটা? ভেরিয়েবল কস্ট পার ইউনিট সোল্ড। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট সোল্ড আমার কত হবে? যদি 8000 ইউনিট সোল্ড করা হয়, বলেন কি হবে? তাহলে আমাকে ভেরিয়েবল কস্টগুলো আইডেন্টিফাই করতে হবে। আমার ভেরিয়েবল কস্ট কোনটা কোনটা আছে? স্যার এই যে ভেরিয়েবল direct material, Direct materials, direct direct labor, variable manufacturing overhead, matching sales overhead, commission, Sales variable variable administrative expense. তাহলে প্রথম তিনটা, পরে লাস্ট দুইটা। তাহলে শেষের দুইটা আমরা নিয়ে আসতে পারি। তাহলে পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত হবে? 12 টাকা 12.5. তাহলে এটা আমরা করতে পেরেছি, তাই না? 4 নম্বরটা, if 12,500 units are sold, what is the variable cost per unit sold? কি হবে? একই হবে, তাই না? Yes, sir. কারণ আমার ভেরিয়েবল কস্টে কোনো চেঞ্জ হবে না। আমরা যদি তারপর যাই 5 নম্বরে, if 8000 units sold, what is the total amount of variable cost related to this unit sold? তাহলে আমার কত হবে? 8000 ইউনিট যদি সোল্ড করি, টোটাল কস্ট কত হবে? ইনটু 8000, তাই না? Yes, sir. তাহলে 12500 সেল করলে আমরা কি করব? এটাকে 12500 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার হবে। ঠিক আছে? ওকে, এবার আসি আমরা, if 8000 units are produced, what is the average fixed manufacturing cost per unit produced? এবার এই জিনিসটা আপনাদের বের করতে হবে। কত ইউনিট প্রোডাকশন করছি? 8000 স্যার। 8000 ইউনিট প্রোডাকশন করছি। What is the average fixed manufacturing cost per unit produced? এটা আমরা যদি একটু বের করি, এখান থেকে আমরা আসি, আমরা কতটুকু প্রডিউস করছি? 8000 ইউনিটস প্রডিউসড, তাই না? জি স্যার। প্রডিউসড, কারণ আমাকে এভারেজ ফিক্সড কস্টটা বের করতে হবে। এভারেজ ফিক্সড কস্ট আমরা বেসড অন কিসের উপর? এই যে ইউনিট ফিক্সড কস্ট বেসড অন কতর উপর? 10000 ইউনিটের উপর, তাই না? জি স্যার। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমার কত হবে? ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কিসের উপর বেস করা হবে বলেন? 10000 ইউনিটের উপর বেস করা হয়েছিল। Yes, sir. আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। ওকে, আমি এটা একটু দাঁড়ান একটু দিই। এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড বেসড অন 10000 ইউনিটের উপর। 10,000 ফিক্সড সেলিং এক্সপেন্স বেসড অন 10,000 ইউনিটের units. উপর বেস করা। ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বেসড অন 10,000 ইউনিটের উপর বেস করা। এই তিনটাই তো ফিক্সড কস্ট, তাই না? তাহলে আমার টোটাল কস্ট কত আসছে ফিক্সড? এটা। তাহলে দেখেন আমার টোটাল ফিক্সড কস্ট কত? এই 54000। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? No, sir. স্যার একটু ভুল হয়েছে মনে হচ্ছে স্যার। এই যে 4000 জায়গায় স্যার 40000 হবে মেবি। আচ্ছা, আচ্ছা, আমরা 4000 ইনটু 10 4 ইনটু 10000 স্যার। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ স্যার। এখন ঠিক আছে? তাহলে আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট হবে 4 ইনটু 10000, ফিক্সড সেলিং এক্সপেন্স 3 ইনটু 10000, আর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 2 ইনটু 10000। তাহলে টোটাল ফিক্সড এক্সপেন্স কত? 90000। এখন আমরা যদি 8000 ইউনিট প্রোডাকশন করি, তাহলে আমার পার ইউনিট এভারেজ কস্ট কত হবে? কত হবে? 11 টাকা 25 পয়সা। এটা ক্লিয়ার? স্যার। আমি একটু বলছি। জি স্যার। টোটাল আমার যে কস্টটা আছে, সেই কস্টকে যদি আমি 8000 দ্বারা ভাগ করি, তাহলে যেটা আসবে সেটা হলো পার ইউনিট ফিক্সড কস্ট যখন আপনি 8000 প্রডিউস করবেন। ঠিক আছে? আগে আমার কত আসছিল? কয় টাকা ছিল? 9 টাকা। এখন যখন কম প্রোডাকশন করছি, তার মানে আমার ফিক্সড কস্ট পার ইউনিট কত হয়েছে? 11 টাকা 25 পয়সা হয়েছে। আমরা যদি এরপরে প্রবলেমটাতে যাই,
if 8000 units are produced, what is the total? এটা তো আমরা করলাম তাই না? যদি আমার 12500 ইউনিট করা হয় তাহলে আমার কত হবে বলেন তো? তাহলে আমার কত হবে? 12500। কত আসছে? 7.2 এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। 12500 যদি হয় তাহলে স্যার আমি এখানে 12500 কেন ধরবো, কারণ আমাদের রেঞ্জ স্যার 8000 থেকে 12000 দিছিল। যদি কোশ্চেন একটু আমি আবারও বলছি, এই যে টোটাল কস্ট এটা বেসড অন কিসের উপর? 10000 প্রোডাকশনের উপর বেস করে করা হয়েছে তাই না? তাহলে 10000 এর জন্য আমরা যখন প্রোডাকশন করেছি রেঞ্জ দিছে না স্যার, একটা স্যার রেঞ্জ দিছে না স্যার, এই যে 8000 ভালোভাবে থেকে দেখেন 12000। এই জায়গায় কথাটা কি বলছে? when it produces and sells 10000 units its unit cost are as follows। তার মানে এই জায়গায় যে আমার পার ইউনিট কস্ট আছে কিসের উপর বেস করে? এই 10000 ইউনিটস এর উপর বেস করে। 10000 ইউনিট। কোম্পানির নরমালি প্রোডাকশন রেঞ্জটা হয় 7500 থেকে 12000 পর্যন্ত। এটা 7500 প্রোডাকশন করতে পারে, 8000 করতে পারে, 7600 করতে পারে, 12500 পর্যন্ত করতে পারে। বাট সেই ইউনিট পার ইউনিট কস্টটা যখন স্যার ফিক্সড ম্যানুফ্যাকচার ওভারহেড ডিসকাশনটা আসবে তখন স্যার 12500 ইউনিট প্রোডাকশন করলেও যে টাকাটা দিবে স্যার 7500 ইউনিট করলেও তো সেই টাকায় তো সে পেমেন্টটা দিবে, ঠিক না স্যার? একটু বলছি, এখানে সে বলে দিচ্ছে, এই কথাটা যদি না বলতো তাহলে আমরা ডিফারেন্ট ইউজ করতাম। when it produces and sells 10000 unit it units cost are as follows। তার মানে আমার এই জায়গায় যে কস্টগুলো আছে ইউনিট কস্টগুলো এগুলো ক্যালকুলেট করা হয়েছে বেসড অন 10000 ইউনিটস। আপনি কি আমার এই কথাটা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমি এই জায়গায় যখন টোটাল ফিক্সড কস্ট বের করব তাহলে পার ইউনিট কস্টকে আমি কত দ্বারা মাল্টিপ্লাই করব? 10000 ইউনিট দ্বারা। কোম্পানির রেঞ্জ কত আছে সেটা আমাদের একটা ইনফরমেশন হিসেবে আছে। এখন এই রেঞ্জ আমাদের কখনো ইউজ করতে হবে কিনা সেই ইনফরমেশন এখন পর্যন্ত আমরা পাইনি, ঠিক আছে? আমাদের আগে একটা কোশ্চেন যখন দেওয়া থাকবে আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আমার কোশ্চেনের অ্যানসার দেওয়ার জন্য কোন কোন ইনফরমেশন গুলো রিলেভেন্ট। সো ইরিলেভেন্ট ইনফরমেশন গুলো আমাকে প্রথমেই কি করতে হবে? এক্সক্লুড করতে হবে। সো আমরা এখন পর্যন্ত এই রেঞ্জটা ইউজ করার জন্য কোন ইনফরমেশন পাই নাই। সো রেঞ্জ এই পর্যন্ত আমরা কখনো ইউজ করিনি, এবং যদি ডিরেক্টলি কোনো ইনফরমেশন না থাকে রেঞ্জ নিয়ে আমরা রেঞ্জের ইনফরমেশন ইউজ করব না, ঠিক আছে? তাহলে আমাদের 10000 ইউনিটের উপর বেস করে যখন আমি ফিক্সড কস্টটা বের করি তখন টোটাল ফিক্সড কস্ট আমরা কত আসছে? 90000। যদি আমরা 8000 ইউনিট প্রোডাকশন করি তাহলে 90000 কে 8000 দ্বারা ভাগ করলে আমার যা হবে সেটা হলো এভারেজ ফিক্সড কস্ট, ঠিক আছে? আর যদি আমি 12500 ইউনিট প্রোডাকশন করি তাহলে 90000 কে 12500 ইউনিট দ্বারা যদি ডিভাইড করি যা আসবে সেটা হলো আমার এভারেজ ফিক্সড কস্ট পার ইউনিট। ক্লিয়ার সবার? স্যার ক্লিয়ার স্যার। ওকে, আমরা এরপরে যাই। 11 নম্বরটা আমরা একটু দেখি কি বলছে দেখেন। if 8000 units are produced, what is the total amount of manufacturing overhead cost incurred to support this level of production? What is the total amount expressed on per unit basis? তাহলে আমাকে বলছে যে 8000 ইউনিট যদি প্রোডাকশন করি তাহলে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ইনকার্ড কত হবে টু সাপোর্ট টু মানে এই লেভেলে প্রোডাকশনের জন্য আমাকে সাপোর্ট করার জন্য। হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট এক্সপ্রেসড অন এ পার ইউনিট বেসিস? তাহলে আমার পার ইউনিট বেসিসে কত হবে? এবার আমার টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি করতে হবে? বের করতে হবে। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমার কত হচ্ছে দেখেন তো। আমি 8000 করি, 10000 করি, 12000 করি, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কত হবে সব সময়? স্যার 90000। 40000। 40000। আমার এই জায়গায় ম্যানুফ্যাকচারিং কস্টের কথা বলছি আমরা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। আর আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট কত? এই জায়গায় দেখেন আমার 11 নম্বরটার জন্য বলছে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট। তাহলে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কোনটা? আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট প্লাস ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট, তাই না? আমার ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট কত আছে? 40000। এখন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট বেসড অন কিসের উপর বের করতে হবে? 8000 এর উপর বেস করে। 8000। তাহলে আমার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হলো 1.5 ইনটু 8000। তাহলে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট কত হবে? এটা 52000 প্লাস এটা কত হবে? 52000 টাকা। এটা কি ক্লিয়ার সবার? আমি বলছি যে আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে আমার বোঝায় ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট প্লাস ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কত দেওয়া আছে? 1 টাকা 50 পয়সা। তাহলে এটাকে আমি 8000 দ্বারা মাল্টিপ্লাই করলে যা হবে সেটা হলো টোটাল ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে কত? 40000।
তাহলে 12,000 প্লাস 40,000 সমান হলো 52,000 হলো আমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। এবার যখন 12 নম্বরে যাব, আমার যদি আচ্ছা হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট এক্সপ্রেসড অন পার ইউনিট বেসিস, এন্ড পার ইউনিট বেসিস যদি আপনি বের করতে চান তাহলে আপনি কি করবেন? আপনি 8,000 নরমালি ভাগ। প্রোডাকশন করতে 8,000 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনার পার ইউনিট বেসিসটা বেরিয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। ইয়েস স্যার। ওকে, 12 নম্বরে আমরা যাই। ইফ 12,500 ইউনিটস আর প্রোডিউসড, হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ম্যানুফ্যাকচারিং ওভারহেড কস্ট ইনকার্ড টু সাপোর্ট দিস লেভেল অফ প্রোডাকশন? তাহলে কি হবে? আমরা 12,500, সো আমার এটা কি হবে? 8,000 দিয়ে মাল্টিপ্লাই না হয়ে কত হবে? 12,500 দিয়ে মাল্টিপ্লাই করব। 12,500 দিয়ে মাল্টিপ্লাই হবে। বাকি সবকিছু ঠিক আছে। ঠিক আছে। ইয়েস স্যার। 13 নম্বরটা, if the selling price is 22 per unit, what is the contribution margin per unit sold? কন্ট্রিবিউশন মার্জিন হলো আপনি যদি সেলিং প্রাইস থেকে কস্ট অফ গুডস সোল্ড অথবা প্রোডাকশন কস্ট বাদ দেন, ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড বাদ দেন, তাহলে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমরা একটু লিখি, কন্ট্রিবিউশন মার্জিনের ডেফিনেশনটা হলো কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস কস্ট, ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল এক্সপেন্স। ঠিক আছে, কন্ট্রিবিউশন মার্জিন হলো ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট, এটাকে বলা হয় কি? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন হলো পার ইউনিট সেলিং প্রাইস থেকে যদি আপনি ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট বাদ দেন, তাহলে যেটা থাকে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন যদি বের করি, আমার সেলিং প্রাইস কত দেওয়া আছে? 22, তাই না? 22। এবার আমরা ভেরিয়েবল কস্ট গুলো বাদ দেই। আমি এটা একটু, আমার যদি ভেরিয়েবল কস্ট গুলো বাদ দেই তাহলে কি থাকে? ভেরিয়েবল কস্টের ভিতরে কে কে আছে বলুন তো? Material, direct labor, variable এই তিনটা আছে। sales commission. Sales commission আর variable কমিশন আর ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। 12 টাকা 50 পয়সা বোধ হয় স্যার পার ইউনিট ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে আমার টোটাল, একটু দাঁড়ান, 22টা যদি আমি এই পাশে লিখি, তাহলে টোটাল ভেরিয়েবল এক্সপেন্স আমার কত আসছে? 12 টাকা 50 পয়সা। তার মানে কন্ট্রিবিউশন থেকে যদি আমি আমার ভেরিয়েবল এক্সপেন্সটা বাদ দেই, 22টা কত থেকে আসছে? সেলিং প্রাইস দেওয়া আছে এই প্রবলেমে। আপনি দেখেন 13 নম্বরে, ইফ সেলিং প্রাইস ইজ 22 পার ইউনিট, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট সোল্ড? তার মানে আমার সেলিং এক্সপেন্স কত? 22 টাকা। আর আমার টোটাল ভেরিয়েবল এক্সপেন্স কত আসছে? 12.5। তাহলে আমার ইয়া কত, কন্ট্রিবিউশন মার্জিন কত আসবে? 9.5 মার্জিন। কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? না স্যার। না স্যার, ক্লিয়ার। আমরা ধরে নিলাম আমরা সবাই বুঝেছি, তাই তো? এবার আমরা আসি 14 নম্বরে, if 11,000 units are produced, what are the total amounts of direct and indirect manufacturing cost incurred to support this level of production? তাহলে আমার কি করতে হবে? ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কস্ট গুলো বের করতে হবে। কত ইউনিটের উপর বেস করে? 11,000 ইউনিটস এর উপর বেস করে। তাহলে আমার ডাইরেক্ট কস্ট কোনগুলো হবে বলেন? স্যার ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট কস্ট, সরি, ডাইরেক্ট কস্ট। তাহলে ডাইরেক্ট কস্ট কোনটা হবে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার। আর কিছু আছে? না স্যার। তাহলে এই দুটো হলো আমার ডাইরেক্ট কস্ট। তাহলে পার ইউনিট ডাইরেক্ট কস্ট কত আমার আসছে? 9.5। তাহলে টোটাল কত আসবে? কত ইউনিটের জন্য বের করতে বলছে? 11,000। 11,000। তাহলে 9.5 ইনটু 11,000। তাহলে আমার টোটাল কত আসছে ডাইরেক্ট কস্ট? 1,04,500। 1,04,500। এবার ইনডাইরেক্ট কস্ট যদি আমরা বের করতে যাই, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ইনডাইরেক্ট কস্ট যদি আমরা বের করতে যাই তাহলে কি হবে? ভেরিয়েবল যা সবগুলো আসবে। কত ইউনিটের জন্য আমরা বের করতেছি? স্যার 11,000। 11,000 এর জন্য। তাহলে দেখেন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আমার তাহলে কত হবে 11,000 এর জন্য? ইনটু 11,000, তাই না? স্যার ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স কত আসবে তাহলে? টোটাল 40,000। ফিক্সড সেলিং এক্সপেন্স কত হবে আমার?
স্যার 30,000 20,000 সরি নাকি 20,000 30,000 30,000 স্যার ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত আসবে? 20,000 20,000 সেলস কমিশন আমার কত আসবে? স্যার এটা হচ্ছে 11,000 11,000 উপর বেস করে। আর আমার ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত আসবে? 5,500 স্যার 11,000। তাহলে টোটাল ইনডাইরেক্ট এক্সপেন্স আমার কত আসবে? 1,23,000। তাহলে কি আমরা পারবো? জি স্যার ইনশাআল্লাহ। এই পর্যন্ত কে বুঝেন নাই একটু হাত তুলবেন। সরি মানে কেউ যদি না বুঝে থাকেন তাহলে একটু বলতে পারেন। সরি স্যার আমি একটু বুঝি নেই কি বুঝেন নাই বলেন। স্যার শেষের লাস্টে যে অ্যামাউন্টটা বের করেছেন ওইটা। ওকে 1 মিনিট। মানে শেষের অ্যামাউন্টটা বুঝেন নাই তাই তো? ইনডাইরেক্ট কস্ট বুঝেন নাই না ডাইরেক্ট কস্টটা বুঝেন নাই? স্যার ডিরেক্ট কস্ট। ডিরেক্টটা বুঝেন নাই? ডিরেক্ট জি কস্ট স্যার। হলো যেই আইটেমগুলো সরাসরি প্রোডাকশনের সাথে ডিরেক্টলি রিলেটেড এবং তাদের কস্টগুলোকে ডিরেক্টলি ট্রেস করা যায় প্রোডাক্টের সাথে। সো নরমালি আমরা ডিরেক্ট মেটেরিয়াল এবং ডিরেক্ট লেবারকে আমরা ডিরেক্ট কস্ট বলি, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো সরাসরি ট্রেস করা যায়, অন্য কস্টগুলোকে স্যার। ডিরেক্টলি ট্রেস করা যায় না, ঠিক আছে? জি স্যার। এখন ধরেন ডিরেক্ট মেটেরিয়াল আমার কত আছে পার ইউনিট 6 টাকা, ডিরেক্ট লেবার কত 3 টাকা 50 পয়সা, তাহলে পার ইউনিট ডিরেক্ট কস্ট কত 9 টাকা 50 পয়সা। আমরা 11,000 ইউনিট যেহেতু যাচ্ছি, সো আমার এই জায়গায় আমরা ফর্মুলা টেক্সটটা দিয়ে দিই তাহলে বেটার হয়। তাহলে দেখেন, তাহলে আমার পার ইউনিটকে যদি আমরা 11,000 দিয়ে গুণ করি তাহলে আমার টোটাল ডিরেক্ট কস্টটা বেড়ে যাবে। ইনডাইরেক্ট স্যার। কস্ট হলো আমার প্রোডাক্টের প্রোডাকশন করতে কাজে লাগে বাট ডিরেক্টলি ট্রেস করা যায় না, এই ধরনের কস্টগুলোকে ইনডাইরেক্ট কস্ট বলা হয়, ঠিক আছে? এখন জি, স্যার। আমার ভেরিয়েবল, আমরা যদি 11,000 ইউনিট প্রোডাকশন করছি তাহলে ভেরিয়েবল কস্টগুলো হবে 11,000 ইউনিটের উপর, আর ফিক্সড কস্টগুলো অ্যালোকেশন করছিলাম কত ইউনিটের উপর বেস করে? 10,000 এর উপর বেস করে। তাহলে দেখেন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আমার কত হবে, কিসের উপর বেস করে হবে? 11,000 এর উপর বেস করে হবে। আমরা সরি এক মিনিট, দেখেন আমরা ভেরিয়েবলটা কত করছি? 11,000 ইউনিটের উপর বেস করে। আমরা ফিক্সডটাকে কতর উপর বেস করে করব? ফিক্সডটা অলওয়েজ আমরা বেস করব কতর উপর? 10,000 ইউনিটের উপর বেস করে। ইউনিটের উপরে। ক্লিয়ার হইছে? জি জি স্যার স্যার। তাহলে আমাদের ইনডাইরেক্ট কস্ট যখন বের করব, ইনডাইরেক্ট কস্ট হলো কোনো একটা প্রোডাক্টের প্রোডাকশনের ক্ষেত্রে লাগবে, অ্যাট্রিবিউট করবে, বাট ডাইরেক্টলি তার কস্টগুলো ওই প্রোডাক্ট থেকে বের করা যাবে না। এই ধরনের কস্টগুলোকে বলা হয় ইনডাইরেক্ট কস্ট। সো ইনডাইরেক্ট কস্টের ক্ষেত্রে আমার সবসময় চিন্তা করতে হবে এটা আইদার ভেরিয়েবল হতে পারে অথবা ফিক্সড হতে পারে। ভেরিয়েবল কস্ট আমরা যখন বের করব আমরা এটার সাথে অ্যাক্টিভিটি লেভেলটা মাল্টিপ্লাই করব, কারেন্ট অ্যাক্টিভিটি লেভেল। আর ফিক্সড যখন বের করব সেটা হলো আমরা ইনিশিয়ালি যেই প্রোডাকশনের প্ল্যান করছিলাম সেটা দিয়ে মাল্টিপ্লাই করে ফিক্সড কস্টটা বের করব, ঠিক আছে? তাহলে এই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমরা কি করছি? পার ইউনিট কস্টকে 11,000 দিয়ে ভাগ করছি, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টকে পার ইউনিট কস্টের সাথে 10,000 ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করে বের করেছি। বাকিগুলো সেম, ঠিক আছে? জি স্যার। এতে আর কোনো কোশ্চেন আছে? না স্যার। জি না স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তারপর যদি যাই, আমরা একটা র্যান্ডম প্রবলেমে যাই, দেখি কি বলে। সবগুলো হাইলো মেথড, এগুলো আমাদের পারা উচিত, সো আমি হাইলো মেথডে যাচ্ছি না। আচ্ছা, সহজ একটা প্রবলেমে না যাই, আমরা একটু কঠিন প্রবলেমে যাই। এই প্রবলেমটা কি সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। প্রবলেম 216, কস্ট বিহেভিয়ার, হাইলো মেথড, কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। স্যার পেজ নম্বরটা একটু বলে দেন স্যার। 100, ঠিক আছে? এখানে দেখেন আমার একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। ইনকাম স্টেটমেন্টটা বলছে সেলস আমার কোন মাসে কত ইউনিট সেল করি, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর। আমার সেলস অ্যামাউন্ট দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, গ্রস মার্জিন দেওয়া আছে।
সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলো দেওয়া আছে, নেট অপারেটিং ইনকাম দেওয়া আছে। আমি যদি এরপরে পেজে যাই, আমাকে বলছে যে আইডেন্টিফাই ইচ অফ দ্য কোম্পানিজ এক্সপেন্সেস ইনক্লুডিং কস্ট অফ গুডস সোল্ড অ্যাজ আইদার ভেরিয়েবল, ফিক্সড অর মিক্সড। Use the high-low method. Separate each mixed cost into variable and fixed element. State the cost formula for each mixed expense. Redo the company's income statement at the 5,000 unit level of activity using the contribution format. 3 নাম্বারটা আমরা করব না, কারণ 3 নাম্বারটা আমরা ভেরিয়েবল কস্টিং যখন আসবে তখন আমরা এই জিনিসটা করব। সো রিকোয়ার্ড নাম্বার 1 এবং 2 আমরা এই প্রবলেমের ক্ষেত্রে করব। আমরা যদি করতে যাই তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে প্রথম কি কথা বলছে, প্রথম বলছে আমাকে আইডেন্টিফাই করতে কোন কস্টটা কোন ধরনের কস্ট, অর্থাৎ ভেরিয়েবল কস্ট না ফিক্সড কস্ট না মিক্সড কস্ট। তাহলে কস্ট ক্ষেত্রে যে কি কি কস্ট আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স আছে, শিপিং এক্সপেন্স আছে, স্যালারি কমিশন আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স আছে, তাই না? সো এই এক্সপেন্স গুলোতে কোনটা ভেরিয়েবল, কোনটা ফিক্সড এবং কোনটা মিক্সড সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। আপনারা কি কোশ্চেনটা বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলেন। স্যার আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ প্লিজ। স্যার আমাদের কি 5 মিনিট অথবা 10 মিনিট আচরণ আমাদের জন্য সুযোগ দেওয়া হবে? সেটা বেটার হয়, কারণ আমার নিজেরও পড়তে হবে। আমরা এই প্রবলেমটা সলভ করে আমরা ব্রেক দিই 5 মিনিটসের জন্য। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আমরা যে কাজটা করতে পারি, তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা কি বলছি যে দুইটা রিকোয়ারমেন্ট আছে আমাদের। আমাদের কস্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে কোন ধরনের কস্ট, এটা কি ভেরিয়েবল কস্ট না ফিক্সড কস্ট না মিক্সড কস্ট। যদি মিক্সড কস্ট হয় তাহলে হাই-লো মেথড ইউজ করে আমাকে কি করতে হবে, আমাকে ভেরিয়েবল এবং ফিক্সডে ভাগ করতে হবে এবং কস্ট ফর্মুলাটা ডেভেলপ করতে হবে প্রত্যেকটা কস্টের জন্য। তাহলে আমার অবজেক্টিভ হলো দুইটা, কস্টগুলোকে আইডেন্টিফাই করা এবং কস্টগুলোকে সিগ্রিগেট করা। ঠিক আছে, তো আমরা চলে যাই, আমার 3টা মান্থ আছে, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। আমরা একটু চলে যাই, এখানে করি। আমার জুলাই, অগাস্ট আর হলো সেপ্টেম্বর, 3 মান্থের ইনফরমেশন নিয়ে আমরা কাজ করব। আমার যদি কস্ট আইটেমগুলোর ক্ষেত্রে আমরা চিন্তা করি, চলো আইটেম, আমার কস্ট আইটেম কি কি আছে, কস্ট অফ গুডস সোল্ড, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, শিপিং এক্সপেন্স, ইন্স্যুরেন্স, অথবা আমরা ইনকাম স্টেটমেন্টে ডিরেক্টলি করে ফেলি। ঠিক আছে, আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট হয়, ইনকাম স্টেটমেন্টে আমরা করে ফেলি। আমার জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, আমার 3 মান্থস আছে, তাই না? আমার ইনকাম স্টেটমেন্টে বলছে যে প্রথমে আমরা সেলস ইন ইউনিট নিয়ে কাজ করেছি, সেলস ইন ইউনিটস। আমার সেলস ইন ইউনিটস কত, 4000, 4500, 5000, 4000, 4500, 5000। সো এই পর্যায়ে আমাদের একটু ক্লোজ করে দিয়েছে, সো আমরা ওই জায়গায় এটা ক্লোজ করে দিই। ঠিক আছে, তারপর আমরা যাই আমাদের টোটাল সেলস আমার কত বলেছে দেখেন, 4 লাখ, 4,50,000, 5 লাখ, 4 লাখ, 4,50,000 আর হলো 5 লাখ। কারো কোনো কনফিউশন থাকলে বলবেন, ঠিক আছে? কস্ট অফ গুডস সোল্ড আমার কত বলেছে, 2,40,000, 2,70,000, 70, তারপর 3 লাখ, 3 লাখ। তাহলে গ্রস মার্জিন 1,60,000, 1,80,000, 2 লাখ, 1,60,000, ঠিক আছে? yes, selling and administrative গ্রস মার্জিন বেরোচ্ছে। তারপর আমরা কি আছে, selling and
selling and administrative expenses. Advertisement expenses কত আছে দেখেন 21000 21000 21000 তারপর কি আছে শিপিং এক্সপেন্সেস 34 36 38 34 36 38 স্যালারি কমিশন স্যালারি এন্ড কমিশন 78 84 84 90 78 84 90000 ইন্স্যুরেন্স 6000 ডেপ্রিসিয়েশন 15000 something wrong. Okay, 15000 তাহলে আমার টোটাল selling and administrative expense বেরোলাম। তাহলে আমার তারপর কি বলছে নেট অপারেটিং ইনকাম কত আসবে আমার সেলস এটা হলো আমার নেট অপারেটিং ইনকাম ঠিক আছে। এ পর্যন্ত কারোর কোনো তো কোশ্চেন নাই কারণ আমি জাস্ট কোশ্চেনটা লিখেছি ঠিক আছে। এবার আমরা আসি জি কোশ্চেন নাই স্যার আমরা যদি পার মান্থের চেঞ্জটা দেখি চেঞ্জ দেখি তাহলে দেখি আমরা চেঞ্জটা যদি আমরা দেখি আমরা যদি চেঞ্জ দেখি তাহলে কি অবস্থায় আসতেছে সেই জিনিসটা আমরা থেকে দেখতে পাবো। চেঞ্জ তাহলে দেখেন চেঞ্জ গুলো আমরা দেখলে এক মিনিট দেন আমার অ্যাক্টিভিটি চেঞ্জ কত 500 500 এই 500 অ্যাক্টিভিটির জন্য আমার চেঞ্জ গুলো কি এই জায়গায় কনস্ট্যান্ট না দেখেন তো জি স্যার এখন আমাকে যে কাজটা করতে হবে আমাদের পার ইউনিট যদি আমরা বের করি আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে পার ইউনিটের কস্ট কত সেগুলো একটু দেখি পার ইউনিট আমরা যদি দেখি তাহলে আমার এই জায়গা পার ইউনিট কত হবে 3টা মাস হবে সেপ্টেম্বর এটা বাগ এটা তাই না কারো কোনো কোশ্চেন আছে জি না স্যার পার ইউনিট কত এই জায়গায় সেলসে 100
এটা ভুল হয়েছে, এটাতে 100 এটা ভুল হয়েছে। এবার আমরা আসি। দেখেন সেলস প্রাইসে আমরা যদি যাই পার ইউনিট কত 100, অগস্ট 100, সেপ্টেম্বর 100, তাহলে সেল প্রাইস কি কনস্ট্যান্ট না? তাহলে এটা একটা সেলস প্রাইস পার ইউনিট, এটা সো এটা কনস্ট্যান্ট, এটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন নাই। এই যে কস্ট অফ গুডস সোল্ড পার ইউনিট কত, জুলাই 60 টাকা, অগস্ট 60 টাকা, সেপ্টেম্বরে কত 60 টাকা, ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে? দেখেন না স্যার। না স্যার। তার মানে কস্ট অফ গুডস সোল্ড পার ইউনিট 60 টাকা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, কি কস্ট বলতে পারি? ভেরিয়েবল কস্ট পার ইউনিট কি হয়? কনস্ট্যান্ট। ফিক্সড হয় স্যার। জি স্যার। ভেরিয়েবল কস্ট পার ইউনিট হলো ফিক্সড, তার মানে এই কস্টটাকে কস্ট অফ গুডস সোল্ড, এই কস্টটা কি ধরনের কস্ট? ভেরিয়েবল কস্ট। এবার আসি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। দেখেন পার ইউনিট কত, জুলাইতে 5, অগস্টে 5, আর সেপ্টেম্বরে কত 4। কিন্তু এই জায়গায় যদি টোটাল কস্ট দেখি, টোটাল কস্ট গুলো কি সেম। সেম, তার মানে এটা কি কস্ট? টোটাল কস্ট যদি ফিক্সড হয় তাহলে কি হয়? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। শিপিং এক্সপেন্স দেন 34, 36, 38, তার মানে ভেরিয়েবল টোটাল চেঞ্জ হচ্ছে, টোটাল চেঞ্জ হলে ভেরিয়েবল হবে। আমরা পার ইউনিট দেখি 9 টাকা, 8 টাকা, 8 টাকা, তাহলে পার ইউনিট কস্ট কি সেম? না স্যার। নো স্যার। ভেরিয়েবল কস্ট হলে পার ইউনিট কি হবে? সেম হওয়ার কথা। সেম হবে স্যার। সেম হওয়ার কথা, তাহলে এটা কি কস্ট হবে? মিক্সড কস্ট। মিক্সড কস্ট। এবার আমরা আসি স্যালারি 78,000, 84,000, 90,000, তার মানে চেঞ্জ হচ্ছে, এটা ভেরিয়েবল কস্ট টাইপ। পার ইউনিট কি ফিক্সড? না স্যার। মিক্সড এটা কি কস্ট? মিক্সড। মিক্সড কস্ট। মিক্সড কস্ট। মিক্সড কস্ট। ওকে, এবার আমরা আসি ইন্স্যুরেন্স, সেম, ফিক্সড এটা কি কস্ট? ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট স্যার। ফিক্সড কস্ট। এবার আসি ডিপ্রিসিয়েশন, সেম, ফিক্সড কস্ট। তার মানে এটা ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। তার মানে আমরা বের করে ফেলছি কস্ট অফ গুডস হলো ভেরিয়েবল কস্ট, আমার অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হলো ফিক্সড কস্ট, শিপিং মিক্সড, আর হলো আমার স্যালারি এন্ড কমিশন হলো মিক্সড। মিক্সড। তাহলে এই জিনিসগুলো এই দুইটার উপর বেস করে আমাকে তাহলে কি করতে হবে, হাইলো মেথড ইউজ করে আমাকে ভেরিয়েবল পোরশন এবং ফিক্সড পোরশন কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে? এবার আমরা আসি শিপিং এক্সপেন্সের ক্ষেত্রে। শিপিং এক্সপেন্স, শিপিং এক্সপেন্সে যদি আমরা ভেরিয়েবল কস্ট বের করতে যাই, আমার প্রথমে বলেন হাই অ্যাক্টিভিটি কোন মাসে? সেপ্টেম্বর মাসে। লো অ্যাক্টিভিটি কত আমার মাসে? জুলাই মাসে। জুলাই মাসে। তাহলে আমার শিপিং কস্টের ক্ষেত্রে হাই অ্যাক্টিভিটি কস্ট কত? 38,000 মাইনাস লো অ্যাক্টিভিটি কস্ট কত? 34,000। 34,000। হাই অ্যাক্টিভিটি আমার কত? 5,000 মাইনাস লো অ্যাক্টিভিটি কত? 4,000। তাহলে এটা করলে আমার কি হবে? পার ইউনিট শিপিং কস্ট ভেরিয়েবল কস্টটা বেরোবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট। কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। না স্যার। ফর্মুলাটা আমি দিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন। এটা হলো ফর্মুলাটা। তার মানে আমার টোটাল অ্যামাউন্টের চেঞ্জকে আমি টোটাল অ্যাক্টিভিটি চেঞ্জটা ভাগ করে আমি ভেরিয়েবল কস্টটা বের করেছি। তাহলে আমার ফিক্সড কস্ট কত হবে? ফিক্সড কস্টটা কত হবে? আমার টোটাল কস্ট কত হাই অ্যাক্টিভিটির? 38,000 মাইনাস আমার ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত? 4 কিন্তু হাই অ্যাক্টিভিটির 18,000 কত? 5,000। তাহলে আমার আবারও বলি, আমার টোটাল কস্ট হলো 38,000 মাইনাস আমার পার ইউনিট ভেরিয়েবল কস্ট হলো 4 ইনটু আমার ইউনিট হলো 5,000। তাহলে আমার ফিক্সড কস্ট কত? 18,000। 18,000। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে জি না, কস্ট স্যার। ফর্মুলাটা কি হবে? y সমান কত হবে? A plus ফিক্সড কস্ট 18,000 প্লাস ভেরিয়েবল কস্ট কত? 4 ইনটু অ্যাক্টিভিটি লেভেল। কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার। এবার আমরা স্যালারি এন্ড কমিশনে যাই। স্যালারি এন্ড কমিশনস, তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত হবে?
90,000 মাইনাস 78,000 কস্টের ডিফারেন্স ভাগ অ্যাক্টিভিটির ডিফারেন্স ছিল 5,000 মাইনাস 4,000 তাহলে কত আসছে 12 আমার ফর্মুলাটা কত হবে আমি বের করে নিলাম। তাহলে আমার ফিক্সড কস্টটা কত হবে 90,000 মাইনাস 12 ইন্টু 5,000 তাহলে আমার 30,000 টাকা গেল ফিক্সড কস্ট। তাহলে কস্ট ফর্মুলাটা কি হবে 30,000 প্লাস 12 ইন্টু এক্স। কারো কোনো কনফিউশন আছে? তাহলে দেখেন আমার একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকলে এই ইনকাম স্টেটমেন্ট থেকে আমার ভেরিয়েবল কস্ট কোনগুলা, ফিক্সড কস্ট কোনগুলা এবং মিক্সড কস্ট কোনগুলা সেগুলো বের করতে পারবো। জি স্যার। এবং সেই মিক্সড কস্টকে আমরা ভেরিয়েবল এবং ফিক্সড কস্টে ভাগ করতে পারবো। জি স্যার। এবং কস্ট ফর্মুলা ডেভেলপ করতে পারবো। জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। স্যার যে ফার্স্টে তো চেঞ্জ গুলো লিখেছিলেন কিন্তু পরে দেখলাম চেঞ্জ গুলো তো কোনো কাজে আসলো না। কোন চেঞ্জ গুলো? আচ্ছা কেন লিখেছিলাম তাই তো? জি স্যার। এই চেঞ্জ দেখো আমরা আসলে বুঝতে পারবো যে কোন কোন জায়গায় সমস্যা নাই। এই যে দেখেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্সে কোনো চেঞ্জ আছে? চেঞ্জ নাই। তাহলে এই চেঞ্জ যেহেতু নাই আমরা এই জায়গায় ফিক্সড কস্ট বলে দিতে পারবো। পরবর্তীতে আমরা দেখলাম যে এই চেঞ্জটা আসলে এভাবে না লিখলে হয়, আমরা এখান থেকে বলে দিতে পারি যে যেহেতু চেঞ্জ হচ্ছে না সো এটা ফিক্সড কস্ট। ঠিক আছে? তার মানে স্যার আমাদের চেঞ্জটা লাগবে না, আমরা জাস্ট এইভাবেই করব। ঠিক আছে। লাগবে না, আপনি পার ইউনিট কস্ট বের করে আপনি কি করতে পারেন টোটাল কস্ট এবং পার ইউনিট কস্ট থেকে আপনি কি করতে পারেন ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট না মিক্সড কস্ট সেটা আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে। আর কোনো কোশ্চেন? আরেকটা কোশ্চেন ছিল যে হ্যাঁ প্লিজ। আমরা ওই দুইটা কেন বের করলাম, শিপিং এক্সপেন্স আর ওই যে নিচের আরেকটা যে এটা ছিল ওই দুইটার উপরে কেন, ওই দুইটা থেকে কেন আমরা এই যে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট বের করলাম? আপনি বলেন কেন করেছি? স্যার কোশ্চেনটা তো দেখতে হবে তা। আপনাকে বলা হচ্ছে যে কস্টগুলো আইডেন্টিফাই করা, ভেরিয়েবল না ফিক্সড না মিক্সড। তাহলে আমাদের প্রথম কাজ হলো ভেরিয়েবল আইডেন্টিফাই করেছি, ফিক্সড আইডেন্টিফাই করেছি, মিক্সড আইডেন্টিফাই করেছি। ফিক্সড যে ভেরিয়েবল যেটা সেটা তো ভেরিয়েবলই, ফিক্সড যেটা সেটা তো ফিক্সডই আছে। এখন আমার বাকি যে মিক্সড এক্সপেন্ডিচারটা আছে সেটাকে এখন আমার সেগ্রিগেট করতে হবে। তাহলে মিক্সড কে আমরা ভাগ করব ভেরিয়েবল এবং ফিক্সড পোরশনে। ঠিক আছে? যখন মিক্স থাকবে তখন আমাকে ওই দুটো থেকে বের করতে হবে। ঠিক আছে। এক্স্যাক্টলি। কারণ ফিক্সড কে তো আর আপনার ভাগ করার কিছু নাই, ভেরিয়েবল কত ফিক্সড করার কিছু নাই, তাই না? শুধু ভাগ করার অপশন আছে কার? মিক্সড। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা যে নামাজের ব্রেকের কথা বলছি অলরেডি 5:46 বাজে। আমরা কি ব্রেক দিব? ব্রেক দিলে মনে হয় না ক্লাস হবে, না কন্টিনিউ করব? একবারে শেষ করে দেন স্যার, কন্টিনিউ করেন, শেষ করে দেন 5 মিনিট আগে একবার শেষ করে দেন স্যার, তারপর 6টা শেষ করে দেন। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা ধরে নিতে পারি যে হাইলো মেথডে আমাদের কারো কোনো প্রবলেম নাই, ধরে নিতে পারি? জি স্যার। নাকি আরেকটা প্রবলেম করব? না স্যার। আচ্ছা আরেকটা প্রবলেম করি আমরা। করেন একটা স্যার। এই যে প্রবলেম 217 আছে দেখা যাচ্ছে? একটু জুম করলে জুম হচ্ছে না কেন? আচ্ছা আমি একটু স্যার এটা রেকর্ডিং তো দিয়ে দিবেন না স্যার? আচ্ছা জাস্ট 1 মিনিট একটু আমাকে সময় দিন। তো বলছিলাম যে আজকে ক্লাসের এটা রেকর্ডিং তো দিয়ে দিবেন না স্যার? জি জি দিয়ে দিব। থ্যাংক ইউ। স্যার রেকর্ডিংটা কোথায় দেওয়া হবে স্যার? স্যার গ্রুপে দিবে অথবা স্যারের ইউটিউব চ্যানেল আছে ওখানে দিবে। স্যার গ্রুপেই দেয়, আমরা ওখানে ইউটিউব চ্যানেলে ওখানে লিংকে গিয়ে জাস্ট আমি ওটা সেভ করে রাখি স্যারের ভিডিও। তাছাড়া আপনি স্যারের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, এখানে পাবেন। স্যারের চ্যানেলটার নাম কি বলা যাবে তাহলে একটু? স্যার লিংক দিয়ে দিবে গ্রুপে। আচ্ছা ভিডিওটা আমি আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব, হোয়াটসঅ্যাপ থেকে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে আমরা একটু চলে যাই। আমাদের এই প্রবলেমটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা ক্লাস করি, পড়ালেখা করি। ওকে
ওকে, আমরা একটু দেখি যে একটা কোম্পানি আছে অফ জাপান, is a manufacturing company whose total factory overhead cost fluctuate considerably from year to year according to increase and decrease in the number of direct labor hours work in the factory. তাহলে number of direct labor hours এর উপর আপা বেস নিয়ে করে কি গেছে হয়, আমার কস্টে ফ্যাক্টরি ওভারহেড কস্টে ফ্লাকচুয়েট হচ্ছে। Total factory overhead cost at high and low activity for recent years are given below. তাহলে আমার হাই অ্যাক্টিভিটি কত, লো অ্যাক্টিভিটি কত সেটা দেওয়া আছে, এবং আমার টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট কত, হাইতে কত, লোতে কত সেটা দেওয়া আছে। টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট কোন কোন আইটেম দা কনসিস্ট হয় সেই জিনিসগুলো দেওয়া আছে। দ্য ফ্যাক্টরি ওভারহেড কস্ট অ্যাবভ কনসিস্ট অফ ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, রেন্ট এন্ড মেইনটেনেন্স। দ্য কোম্পানি হ্যাজ অ্যানালাইজড দিস কস্ট এট দ্য 50,000 আওয়ার লেভেল অফ অ্যাক্টিভিটি। তাহলে 50,000 আওয়ার অ্যাক্টিভিটির উপর বেস করে তারা ফ্যাক্টরি ওভারহেড কস্ট কত হবে সেটা ডিটারমাইন করেছেন। টু হ্যাভ data available for planning, the company wants to break down the maintenance cost into its variable and fixed cost element. তাহলে এটা যদি আমরা করতে যাই তাহলে আমার কি করতে হবে, আমার কস্ট গুলা কোনটা ভেরিয়েবল, কোনটা ফিক্সড এবং কোনটা মিক্সড কস্ট সেটা আইডেন্টিফাই করতে হবে। আর মিক্সড কস্ট যদি থাকে তাহলে সেটা থেকে আমাকে কি করতে হবে, ভেরিয়েবল এবং ফিক্সড পোর্শনে আলাদা করতে হবে। এই যে টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট ওরা ব্রেকআপ করেছে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্টকে ওরা বলে দিয়েছে এটা ভেরিয়েবল কস্ট, রেন্ট হলো ফিক্সড কস্ট সেটা বলে দিয়েছে, মেইনটেনেন্সটা কি কস্ট, মিক্সড কস্ট। তাহলে এই মেইনটেনেন্স কস্টটাকে আমাকে কি করতে হবে, ব্রেকআপ করতে হবে ইনটু ভেরিয়েবল আর ফিক্সড কস্ট এলিমেন্ট। আমার রিকোয়ারমেন্টে কি বলছে আমরা একটু যদি দেখি, এস্টিমেট হাউ মাচ অফ দ্য ফ্যাক্টরি ওভারহেড কস্ট এট দ্য হাই লেভেল অফ অ্যাক্টিভিটি কনসিস্ট অফ মেইনটেনেন্স কস্ট। তার মানে হাই লেভেল অফ অ্যাক্টিভিটিতে যে টোটাল আমার কস্ট আছে তার মধ্যে আমার মেইনটেনেন্স কস্ট আমার কত সেটা বের করতে হবে। ইউজিং দ্য হাইলো মেথড এস্টিমেট এ কস্ট ফর্মুলা ফর মেইনটেনেন্স। তাহলে মেইনটেনেন্সের জন্য আমার একটা কস্ট ফর্মুলা ডেভেলপ করতে হবে। আর হোয়াট টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট উড ইউ এক্সপেক্ট দ্য কোম্পানি ইনকার এট এন অপারেটিং লেভেল অফ 70,000 ডিরেক্ট লেবার আওয়ার সেটা বের করতে হবে। আচ্ছা, আমার যেটা মনে হয় এটা আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিতে পারি, কি বলেন সবাই? ট্রাই করব স্যার। আমি বলে দিচ্ছি প্রসেসটা কি হবে। এই জায়গায় তিনটা জিনিস, প্রথমে একটা হলো যে এই কস্টগুলোতে আমার ব্রেকআপ যদি না দেওয়া থাকতো, ভেরিয়েবল, ফিক্সড এবং মিক্সড তিনটা যদি আলাদাভাবে আইডেন্টিফাই করা না থাকতো তাহলে আমার প্রথম কাজ হতো এই তিনটাকে আইডেন্টিফাই করা যে কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা ফিক্সড কস্ট আর কোনটা মিক্সড কস্ট। সো কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা অলরেডি আপনারা জানেন, তাই না? সো বাট এখানে যেহেতু দুইটা অ্যাক্টিভিটি লেভেলে আলাদাভাবে দেওয়া নাই, সো এই জন্য ওরা কি করেছে, আইডেন্টিফাই করে দিয়েছে। যেহেতু মেইনটেনেন্স কস্টটা মিক্সড কস্ট, মেইনটেনেন্স কস্টটাকে আমার কি করতে হবে, আলাদা করতে হবে। মেইনটেনেন্স কস্টটা কিসের উপর বেস করে ওরা করেছে, 50,000 আমার লেভেল অফ অ্যাক্টিভিটির উপর বেস করে করেছে, তাই না? দেখেন তাহলে 50,000 আমার অ্যাক্টিভিটিতে আমার মেইনটেনেন্স কস্ট কত, 3,250, তাই না? তাহলে 75,000 আমার লেভেল অফ অ্যাক্টিভিটিতে আমার মেইনটেনেন্স কস্ট কত হবে সেটা বের করতে হবে। তাহলে সেটা বের করবো কিভাবে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল দেখেন আমার যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা কোন অ্যাক্টিভিটির উপর বেস করে দেওয়া আছে, 50,000। তাহলে 75,000 কত হবে সেটা বের করবো। রেন্ট ফিক্সড কস্ট দেওয়াই আছে, তাহলে 75,000 ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট প্লাস রেন্ট কস্ট এই দুইটা যোগ করলে আমার টোটাল ভেরিয়েবল এবং ফিক্সড কস্ট বের হয়ে যায়। আমি যদি টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট হাই থেকে এই টোটাল কস্টটা বাদ দেই তাহলে আমার টোটাল মেইনটেনেন্স কস্টটা বেড়ে যাবে না? তাহলে হাই অ্যাক্টিভিটির মেইনটেনেন্স কস্ট আমি জানবো, লো অ্যাক্টিভিটির মেইনটেনেন্স কস্টও আমি জানি, তাহলে কি আমি ভেরিয়েবল পোরশন এবং ফিক্সড পোরশন বের করতে পারবো এই জায়গা থেকে? ইয়েস স্যার। কারণ আমার অ্যাক্টিভিটি লেভেলের ডিফারেন্সও আমি জানি, আমার কস্টের ডিফারেন্সও জানি। তাহলে অ্যাক্টিভিটি লেভেলের ডিফারেন্স থেকে কস্টের ডিফারেন্স দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমার কি হবে, পার ইউনিট মেইনটেনেন্স কস্টে ভেরিয়েবল কস্টটা বের হয়ে যাবে। তো এটা আমরা বের করতে পারি, ঠিক আছে? এটা মনে পরীক্ষায় আসছে 2019 এর জুনে কি ডিসেম্বরের দিকে, এই সেম কোশ্চেনটাই। দেন ইটস বেটার যে আমি আসলে করে দিই, ঠিক আছে? জি স্যার, করে দেন। 8 মিনিট আছে, আমরা চেষ্টা করি দেখি করতে পারি কিনা। জি স্যার। তো আমার প্রথমেই দেওয়া আছে অ্যাক্টিভিটি লেভেল অফ অ্যাক্টিভিটি লোয়ার হাই, সো লো অ্যাক্টিভিটি আর হলো লো অ্যাক্টিভিটি হাই অ্যাক্টিভিটি। আমার কি কি দেওয়া আছে, টোটাল ফ্যাক্টরি আমার ফ্যাক্টরি আওয়ার দেওয়া আছে,
আমার টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট কত দেওয়া আছে? আমার হাই অ্যাক্টিভিটি কত? 50,000, 75,000, 50 আর হলো 75। আমার টোটাল কস্ট দেওয়া আছে 14 লক্ষ 1,42,00,000 সামথিং। এখানে টোটাল কস্ট দেওয়া আছে 1,76,25,000। এটা অলরেডি আমরা জানি, তাই না? এখন আমাদের যদি এই মেইনটেনেন্স কস্ট বেসড অন 50,000 ইউনিট, সেটা আমরা যদি দেখি, এটা কত দেওয়া আছে? 50,000, 50 লক্ষ, এটা দেওয়া আছে 60 লক্ষ, এটা দেওয়া আছে 32,50,000। টোটাল আমার দেওয়া আছে কত? 1,42,00,000। এটা হলো টোটাল ফ্যাক্টরি ওভারহেড। এই অ্যামাউন্টটা বেসড অন কত? বেসড অন 50,000 ইউনিট ডিরেক্ট লেবার আওয়ার্স। ঠিক আছে? যদি আমি এটা বেসড অন 75,000 ডিরেক্ট লেবার আওয়ার উপর বেস করে করি, তাহলে আমার কত হবে? দেখেন, আমার এটা হলো 50,000 উপর বেস করে, তাই না? তাহলে পার ইউনিট কত হবে? 50,000 ভাগ করলে আমার পার ইউনিটটা বেরিয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি এটা এক মিনিট দাঁড়ান। আমি বলছি এটা হলো 50,000 উপর বেস করে করা, সো 50,000 আমি ভাগ করলাম এটা, ঠিক আছে? আমি এখন বের করব কত ইউনিটের উপর বেস করে? 75,000। তাহলে এটা আমার বের হয়ে গেল। আমার রেন্ট এটা হলো ফিক্সড, সো আমি এটা ফিক্সড আমি নিয়ে আসলাম, তাই না? তাহলে আমার এই জায়গায় টোটালটা কত আসছে? 1,30,00,000। আমার টোটাল আসলে হাইলো মেথডে আমার টোটাল আছে কত? এই অ্যামাউন্টটা, তাই না? তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? এটা মাইনাস এটা, তাহলে এই ডিফারেন্সটা আমার কি হবে? মেইনটেনেন্স কস্ট হবে, ঠিক আছে? এটা কি বুঝছেন সবাই? তার মানে ফিক্সড আর ভেরিয়েবল কে যে এটার হাই লেভেলে যে প্রাইসটা ছিল, কস্টটা ছিল, ওইটাতে বিয়োগ করেছে, এই তো? এক্স্যাক্টলি। আমার যে এই কস্টটা আর এই জায়গায় যে কস্ট, দুটো সেম হবে, ঠিক আছে? দেখেন, টোটাল ফ্যাক্টরি ওভারহেড লোতে আমার কত? 1,42,50,000। নিচে কত আছে? 1,42,50,000। হাইতে আমার কত আছে? 1,76,25,000। তাহলে হাইতে আমার কত হবে? 1,76,25,000। এখন এই জিনিসটা আমি জানি না, আমি এই জায়গায় ইনডাইরেক্ট মেটেরিয়ালটা ভেরিয়েবল, সো পার ইউনিট আমার কত আসে? এটা ভাগ এটা 50,000, এটা হলো আমার পার ইউনিট। এই পার ইউনিটকে যদি আমি 75,000 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমার কি হবে? টোটাল 75,000 এ কত আসে সে ডিরেক্ট লেবারে, সেটা আমার ইনডাইরেক্ট মেটেরিয়ালে বের হয়ে যাবে। রেন্ট আমার ফিক্সড দেওয়া আছে, সো আমার অ্যাক্টিভিটি চেঞ্জের সাথে রেন্ট চেঞ্জ হবে না, সেটা আমি বের করে ফেলেছি। এখন তাহলে আমার মেইনটেনেন্স কস্ট আসার কথা কত? এই অ্যামাউন্ট আসার কথা আমার আসছে কত? এটা। তাহলে আমার এটা যদি বের করতে যাই, তাহলে আমার কি করতে হবে? আমার টোটাল কস্ট থেকে এই যে অ্যামাউন্টটা বের করেছি, সেই অ্যামাউন্টটা বাদ দিলে বাকি অ্যামাউন্টটা আমার কি আসবে? মেইনটেনেন্স কস্ট হিসেবে আসবে। আর কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এবার আমরা যদি যাই ভেরিয়েবল কস্ট পার ইউনিট মেইনটেনেন্স কত হবে? ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত হবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে? কস্টের ডিফারেন্স, আপনার কস্ট ডিফারেন্স গুলো বিগ করে দিতে হবে। অ্যাকচুয়ালি হ্যাঁ, কস্টের ডিফারেন্স ভাগ আমার হলো অ্যাক্টিভিটি ডিফারেন্স। তাহলে আমার ভেরিয়েবল কস্টটা বের হয়ে গেল। তাহলে আমার মেইনটেনেন্স ফিক্সড কত হবে? 1,15,00,000 ফিক্সড। আমি যদি যাই, তাহলে আমার মেইনটেনেন্স আমার কত? এত টোটাল মাইনাস পার ইউনিট ইনটু আমার হাই অ্যাক্টিভিটি লেভেল, তাহলে
15 লক্ষ টাকা। তাহলে আমি মেইনটেনেন্স কস্ট, ভেরিয়েবল কস্ট কত, পার ইউনিট কত বের করছি। তাহলে এটা কস্ট ফর্মুলা যদি বের করতে চাই মেইনটেনেন্স কস্টের, তাহলে কি হবে? y ইকুয়াল টু 15 প্লাস 35 35 ইনটু x। তাহলে কস্ট ফর্মুলা ডেভেলপ হয়ে গেছে। আমরা পারবো? কোর্স স্যার যে এখানকার যে ভেরিয়েবল কস্ট এইটা একবার একটু বলে দেন স্যার। জি জি স্যার এখানকার ভেরিয়েবল কস্ট আরেকবার বলে দেন। ভেরিয়েবল কস্টটা কিভাবে বের করেছি? জি স্যার। আমার দেখেন মেইনটেনেন্স কস্ট হলো আমার মিক্সড। তাহলে এখান থেকে আমার কি করতে হবে? এখান থেকে আমাকে কস্টটা বের করতে হবে, ভেরিয়েবল কস্ট কত, ফিক্সড কস্ট কত, তাই না? তাহলে আমার এই ফর্মুলাটা কি? কস্টের ডিফারেন্স মানে 41,25,000 মাইনাস 32,50,000, কস্টের ডিফারেন্স আমার কত আসে? এটা ঠিক আছে। আর আমার অ্যাক্টিভিটি ডিফারেন্স কত? মাইনাস 50,000 এটা। তাহলে আমি যদি এই কস্টটাকে টোটাল চেঞ্জটাকে টোটাল অ্যাক্টিভিটি চেঞ্জটা ভাগ করি তাহলে আমার কত আসছে? 35। তাহলে এই 35টা হলো মেইনটেনেন্সের ভেরিয়েবল পোরশন পার ইউনিট। এখন যদি ফিক্সড বের করতে যাই তাহলে আমার কি হবে? আমার টোটাল যে মেইনটেনেন্স কস্ট আছে এটা থেকে মাইনাস করব ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট টোটাল কত হবে? পার ইউনিট কস্ট ইনটু হাই অ্যাক্টিভিটি লেভেল, যেহেতু হাই কস্টটা সিলেক্ট করেছি। তাহলে আমার টোটাল 15 লাখ টাকা হলো আমার ফিক্সড কস্ট। স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে স্যার বুঝতে পেরেছি। সো আমাদের ক্লাস টাইম অলমোস্ট শেষ। সো হোপফুলি আমরা আগামীকাল আবার সেম সময়ে আসবো। ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আর কোনো কোশ্চেন থাকলে আগামীকাল আমরা অ্যানসার দেব। ঠিক আছে? স্যার ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড দিয়ে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। আমরা যারা প্রথম ক্লাসগুলো